সারার গোলাপি রঙের পুতুলটা ধরে রোশন সারার দিকে উকি মারল। সারার চোখ দুটো অশ্রুসিক্ত আগুনের মতো জ্বলছে, ঠোঁট জোড়া কাঁপছে। রোশন পুতুলটা হাতে নিয়ে এগিয়ে গেল সারার দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে। রোশনের শীতল দৃষ্টির দিকে তাকিয়ে সারা ফুঁসে উঠে বলল, নিন বলুন, এবার আপনি কিছু বলুন। আপনার মা পারলে আমার গায়ে হাত তুলতো, ওনার সম্পূর্ণ অসম্পূর্ণ কাজটা আপনিই করে দিন না হয়। বলে গাল এগিয়ে দিল। রোশন সারার গালে হাত রাখলো, আলতোভাবে স্পর্শ করলো, শীতল কণ্ঠে জবাব দিল, আমার হাত দুটো তোমার শক্তি হবে, যে তোমাকে আঘাত করবে সেখানে বাধা সৃষ্টি করবে, তাছাড়া তোমাকে কখনো আঘাত করবে না। আজ থেকে তোমার দুটো হাত নয়, চারটা হাত। আমি কারো আঘাতে তুমি চোখের পানি ফেলো, আঘাতের বিনিময়ে আঘাত দিয়ে হাসতে শিখতে হয়, না হলে এই পৃথিবীতে তুমি টিকে থাকতে পারবে না। আমি তোমাকে প্রতিপদী মেয়ে হিসেবে দেখতে চাই। বলেই রোশন উঠে চলে গেল। যাওয়ার সময় গাড়িতে একটা কথাও বলল না রোশন। সে চুপচাপ গম্ভীর মুডে বসে আছে। মুডের অবস্থা খুব একটা ভালো নয়। রোশনের আম্মু বলছে, এই মেয়ে অত সুবিধার হবে না। আমি দুটো ভালো কথা বলছিলাম, দেখলাম মুখ পুড়িয়ে আছে। রোশনের বাবা খানিকটা অবাক হয়ে বললেন, মানে বৌমা বাড়িতে যেতে পারেনি, এখনই তোমার ভালো কথা বলা হয়ে গিয়েছে? কি এমন ভালো কথা বলেছো যে মেয়েটা মুখ পুড়িয়ে আছে? শোনো রোশন, তুমি কিন্তু এই মেয়েকে মোটেও প্রশ্রয় দিও না। মেয়ে অত সুবিধার হবে না। রোশন গম্ভীর কণ্ঠে বলল, কাজটা কি ঠিক করেছো আম্মু? কোন কাজ? রোশন আবারও গম্ভীর কণ্ঠে বলল, ও আমার ওয়াইফ আম্মু, ভালো মন্দ যা বলতে হবে আমি বলবো। প্লিজ তুমি কিছু বলতে যেও না, এতে তুমি ওর চোখে খারাপ হয়ে যাবে, আর আমি সেটা চাই না আম্মু। রোশনের আম্মু বলল, কেন, ওই মেয়ে কি তোমার কাছে নালিশ দিছে? তুমি যাকে ওই মেয়ে করছো সে কিন্তু তোমার ছেলের বউ, তাই নাম ধরে বলাই সমান হবে। রোশনের বাবা রোশনের মায়ের দিকে চোখ রাঙিয়ে বলল, সময় আছে এখনো, ভালো হয়ে যাও। বাইরে বৃষ্টির শব্দ একটু কমেছে। তরি অন্ধকার ঘরে একা একা শুয়েছে। এখন তার লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। বাবার খেয়াল নেই মেয়ের দিকে। সে তার নতুন বউ নিয়ে ব্যস্ত আছে। পাশের রুমে তরির বাবা আর তার নতুন মা। তাদের কথোপকথন সব শোনা যাচ্ছে। তরির কানে ওদের কথোপকথনগুলো খুব বাজে শোনাচ্ছে। কান চেপে ধরেও লাভ হচ্ছে না। খুব জোরে তরির বাবা চুমুর শব্দ শোনা যাচ্ছে। তরির বাবা তার নতুন বউকে বলছে, আমি তোমার ঠোঁট দেখে পাগল হয়েছিলাম, এই জন্য ঠোঁটে চুমু খাই বেশি। তরির বাবা বলছে, আর একটু কাছে আসো। তোমার বুকেই তো আছি, আর কি করব। মন ভরছে না তো, তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। খেও, কিন্তু তার আগে আমাকে একটা আইফোন দিও। আগামী কালই দিব, তুমি শুধু আমাকে খুশি করো। তরি বিছানা ছেড়ে উঠে গেল। এত নোংরা কথাবার্তা সে আর নিতে পারছে না। ইচ্ছে হচ্ছে এই নোংরা পরিবেশ ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। চোখে পানি ছলছল করছে তরির। ঘরের দরজা খুলতেই মুখোমুখি হলো মৃন্ময়ের। একদম কাক ভিজে বাড়িতে হাজির হয়েছে সে। বাহিরে হাজারো বজ্রপাতের শব্দ উপেক্ষা করে সে বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকেই তরির মায়াবী মুখটা দেখবে কল্পনাও করতে পারেনি। মৃন্ময় ভেজা শরীরে ঠোঁটে হাসি নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে তরির দিকে তাকিয়ে। তরি একবারও কোনো রকম মৃন্ময়ের দিকে তাকালো, তারপর দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। মৃন্ময় বজ্রের ন্যায় তাকালো তরির পথ পানে। পিচ্ছি মেয়েটা এত রাতে কোথায় যাচ্ছে? বাইরের ওয়েদার তো ভালো নেই। মৃন্ময় তরির পেছন পেছন নামলো। বাইরে মেঘ ডাকছে, বজ্রপাত হচ্ছে, তাণ্ডব চলছে। সব ভয় ডর উপেক্ষা করে তরি বাড়ি থেকে পা বাড়ালো। সে তার গন্তব্য জানে না, শুধু চাইছে ঝড় বৃষ্টির মাঝে একটা অঘটন ঘটে যাক, সে মরে যাক। এই পৃথিবীতে তার আপন বলে কেউ নেই, কেউ তাকে ভালোবাসে না, ভালোবাসার মতো কেউ নেই যার এই পৃথিবীতে সে বাঁচবে। একদম চোখ বন্ধ করে তরি হাঁটছে। মৃন্ময় বুঝতে পারলো মেয়েটার কিছু হয়েছে, সে নিজের ভেতরে নেই। মৃন্ময় পেছন থেকে গিয়ে তরির হাত টেনে ধরলো। আচমকা কেউ হাতের কবজি চেপে ধরায় তরির হৃৎপিণ্ড কেঁপে উঠলো। সে পিছনে ফিরে তাকালো, তাকিয়ে দেখলো মৃন্ময়। তরি পিছনে ফিরে তাকাতে মৃন্ময় তরিকে বলল, এই পিচ্ছি, যাচ্ছ কোথায় এইভাবে? বাইরে তাণ্ডব চলছে, একটা বিপদ ঘটাবে তুমি, চারিদিকে বজ্রপাত হচ্ছে। তরি মলিন মুখে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। তার মুখে কোনো হাসি নেই, কোনো কথার উত্তর দিচ্ছে না। মৃন্ময় আবারও বলল, তোমার বাবা জানেন তুমি ঝড় তুফানের মাঝে বাইরে যাচ্ছ? তোমার কিছু হলে তোমার বাবার কি হবে? মৃন্ময় যা ভাবছে তা ভুল, সব মিথ্যা। এই পৃথিবীতে এমন কেউ নেই যে তরিকে ভালোবাসে, তরির জন্য চিন্তা করে। তরির প্রচন্ড কান্না পাচ্ছে। পৃথিবীতে কেউ নেই যে ওর কান্নাটুকুও দেখবে। তরির মুখে কোনো কথা নেই, সে মলিন মুখে দাঁড়িয়ে আছে। মৃন্ময় আবারও বলল, কি আশ্চর্য, তুমি এমন রোবটের মতো চুপ হয়ে আছো কেন? চলো তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। তরি এবার শব্দ করে কেঁদে উঠলো, হাউমাউ করে কেঁদে উঠলো। কেন যেন মনে হচ্ছে জীবনে প্রথম কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, কেউ তার বিপদের পরোয়া করছে। তরিকে এইভাবে কাঁদতে দেখে মৃন্ময়ের বুকের মাঝে অদ্ভুত এক চিনচিনে ব্যথা হচ্ছে। কেন এমন হচ্ছে তরি মৃন্ময় একটুও সহ্য করতে পারছে না। মৃন্ময় তরির পারমিশন ছাড়াই তরির কাঁধে হাত রাখলো, তারপর বলল, প্লিজ বলো, কেন কাঁদছো? আই প্রমিস আমি তোমার সব কান্না মুছে দেব। তরি কাঁদতে কাঁদতে বলল,
আমার বাবা কোনোদিনও আমাকে নিয়ে টেনশন করবে না, কোনোদিনও জানতে চাইবে না এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় আছি। প্লিজ আমার হাতটা ছেড়ে দিন আপনি। মৃন্ময়ের হৃদয়ের যন্ত্রণা আরো কয়েকগুণ বেড়ে গেল। সে আহত কণ্ঠে বলল, কোথায় যেতে চাও? আম্মুর কাছে। জানেন, আম্মু মারা যাওয়ার পর কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি আমার কি খেতে ভালো লাগে, আমার শরীর খারাপ কিনা, আমার মন ভালো আছে কিনা। কেউ কোনোদিন আমার সাথে মন খুলে দুটো কথাও বলেনি। কথাগুলো বলেই তরি কাঁদতে থাকলো। মৃন্ময়ের হৃদয়ে অস্থির তোলপা শুরু হলো। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। সে তরির সামনে নিজেকে শক্ত রেখে বলল, অপমৃত্যু হলে তো আম্মুর কাছে কখনোই যেতে পারবে না বোকামে। জীবন অনেক কঠিন, তোমাকে লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। তরি সেসব কথার কোনো উত্তর দিল না। সে মৃন্ময়ের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মৃন্ময় তরির পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, শোনো পিচ্ছি, একদিন তুমি কারো হৃদয়ের রানী হবে, যে হাসতে হাসতে বলবে আমার বেঁচে থাকার জন্য তুমি যথেষ্ট। ওই দিন তুমি হাসবে, প্রচুর হাসবে। ওই হাসিটুকুর জন্য, তোমার সেই মানুষটার জন্য হলেও তো তোমার বেঁচে থাকা উচিত। তরি কখনো এ ধরনের কিছু চিন্তা করেনি তার জীবন নিয়ে, তাই এসব কথা তার মনের অনুভূতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারল না। তবে সে পিছনে ফিরল, মৃন্ময়ের চোখের দিকে তাকালো। মৃন্ময় মনে মনে বলল, ইস, তোমার চোখের চাহনিটা আমার একমাত্র সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশে কোথায় যেন বিকট শব্দে বজ্রপাত হলো। সেই শব্দে তরি খানিকটা কেঁপে উঠল। মৃন্ময় দুষ্টুমি করে তরির কাছে দৌড়ে গেল। তরির কাছে গিয়ে বলল, ভয় পেলে কাউকে জড়িয়ে ধরতে হয়, তাহলে ভয় কেটে যায়। আমি ভয় পেয়েছি, এখন কাকে জড়িয়ে ধরবো? তরি সরল চোখে তাকিয়ে বলল, কাকে আবার? কাকিমাকে জড়িয়ে ধরবেন কাকু। মৃন্ময় বিড়বিড় করতে করতে অন্যদিকে ঘুরে তাকালো। তরির মুখের কাকু ডাক আর বিষপানের অনুভূতি একই। মৃন্ময় বিরক্তি কণ্ঠে বলল, আমার বাপের একমাত্র ছেলে আমি। বুঝতে শেখার পর থেকে বিয়ের জন্য ছটফট করছি। শুধু বিয়ে করব আর বউয়ের কোলে মাথা রেখে ঘুমাবো বলে বেঁচে আছি। চারপাশে যেভাবে বজ্রপাত হচ্ছে, কিছুক্ষণ বাইরে থাকলে বজ্র আঘাতে মৃত্যু হবে। আমার বিয়ের শখ সব মাটির নিচে যাবে। দয়া করে তুমি আমাকে কাকু না ডেকে এখান থেকে চলো। তরি আবারও সরল চোখে তাকিয়ে বলল, কাকুকে কি ডাকবো তাহলে? কাকু না ডেকে একবারে আব্বা ডাকা ভালো। বোন, আমি তোমার কাকু না, বাপ না, মামা না, ভাই না, ভাতিজা না, দাদাও না। এসব বাদে যেটা বাকি থাকে ওইটাই ডাইকো। এখন ঘরে চলো। তরি মনে মনে ভাবছে তাহলে কি বাদ থাকে। তরি ভিজে বাসায় প্রবেশ করলো। ওর পিছু পিছু মৃন্ময়ও বাসায় প্রবেশ করলো। দুজনে দোতলায় উপস্থিত হতেই তরির বাবার রুমের দরজা খুলে বের হলো তরির বাবার নতুন বউ। সে তরি আর মৃন্ময়কে বাইরে থেকে বৃষ্টিতে ভিজে আসতে দেখে যা বুঝার তা বুঝে নিয়েছে। চোখ মুখ ভ্রু সব কুচকে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। তবে তরিকে আড়াল করে দৃষ্টি রাখলো মৃন্ময়ের দিকে। কেমন যেন লোভনীয় দৃষ্টিতে তাকালো মৃন্ময়ের দিকে। কিশোরী মনে এমন সুদর্শন বৃষ্টি ভেজা স্নিগ্ধ যুবক দেখে মনে তোলপা শুরু হওয়া অস্বাভাবিক কিছু তো নয়। মৃন্ময় কিছু না বলে নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো। তরিও নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো। তখন তরি নতুন মা তার বাবাকে বলল, তোমার মেয়ে কোথায় ছিল জানো? তরির বাবা বলল, না তো। ওর কাছে জিজ্ঞেস করো ভিজে পুড়ে কোথা থেকে এলো। তরির বাবা ভ্রু কুচকে তরির দিকে তাকিয়ে বলল। গিয়েছিলে কোথায়? তরির নতুন মা বলল, বাড়িওয়ালা ছেলের সাথে ভিজে পুড়ে এলো এই মধ্যরাতে। আর কি কি করে এসেছে জিজ্ঞেস করো। তরির বাবা চোখ মুখ ভয়ানক রকম পাকালেন। তরির দিকে তেরে গিয়ে খুব জোরে একটা থাপ্পড় কষিয়ে দিলেন। সেই থাপ্পড়ে তরির কোমল গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। সাথে সাথে তরির গাল গড়িয়ে নোনা জল পড়ল। তরির বাবা আরো চোখ রাঙিয়ে বললেন, রাত বিরাতে ছেলেদের সাথে ঢলাঢলি করা কবে থেকে শিখলে? আর যদি কোনোদিন এসব শুনেছি, কেটে কয়েক টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তরি অশ্রুসিক্ত চোখে তার বাবার দিকে একবার তাকালো। চোখের পানি মুছে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ভেজা কাপড় পাল্টালো। সেই অবস্থায় ফ্লোরে বসে কান্নাকাটি করলো। পৃথিবীর সবচেয়ে খারাপ বাবাটি কেন তার হলো? তার বাবার খারাপ চরিত্রের জন্য তার মা কোনোদিনও একটু সুখ খুঁজে পায়নি। বাবার পরকীয়ার জন্য তার মা সারা জীবন চোখের পানি ফেলতে ফেলতে পরপারে গিয়েছে। বলে গিয়েছিল, তোর মামাদের হাতে তোকে দিয়ে যেতে পারলো একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তার হলো কই? তার আগেই তার মা পরপারে চলে গেল। তরি আর কোনোদিনও তার মামা বাড়ি খুঁজে পেল না। মৃন্ময় রুমে গিয়ে গায়ের ভেজা কাপড় চেঞ্জ করলো। পরনে কেবলমাত্র একটা টাওয়েল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখছে। তখনই আয়নায় ভেসে উঠল তরির মুখ। মৃন্ময়ের সাথে সাথে হেসে দিল। এত মায়া কেন ওর মুখে?
কেন যেন মৃন্ময়ের মন বলছে ও এই রাতে আরেকবার বাইরে আসবে। নিশ্চয়ই মৃন্ময়ের মতোই সেও মৃন্ময়কে দেখার জন্য ছটফট করছে। মৃন্ময় খালি গায়ে শুধুমাত্র একটা টাওয়েল পরে নিজেদের ফ্ল্যাটে প্রবেশের মেন দরজাটা খুললো। দরজা খুলতেই দেখলো লাল রঙের নাইটি পরে দাঁড়িয়ে আছে তরির নতুন মা। মৃন্ময়কে দেখে মৃন্ময়ের আপাদমস্তক চোখ বুলালো। মৃন্ময় এমনি লম্বা ফর্সা সুদর্শন যুবক, আরও টাওয়েল পরে থাকার জন্য বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তরির নতুন মায়ের দৃষ্টি মৃন্ময়ের থেকে সরছে না। ওভাবে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় বলল, আপনি এত রাতে জেগে আছেন যে? দেবরের সাথে গল্প করতে রাত জেগে আছি। আস্তাগফিরুল্লাহ। কে দেবর? কার দেবর? তুমি আমার একমাত্র দেবর। মৃন্ময়ের শরীর ঘিনঘিন করছে। সে ব্যস্ত কণ্ঠে বলল, দেখুন কাকিমা, আমাকে দেবর ডাকবেন না। কাকাকে বলবেন আগামীকাল থেকে আমার বাবাকে যেন ভাই ডাকে। আজকের মতো শুভরাত্রি, ঘুমাবো। বলেই মৃন্ময় ঘরের দরজা লাগিয়ে দিল। তরুই নতুন মা এক নজরে তাকিয়ে রইল মৃন্ময়দের ফ্ল্যাটের দিকে। আজ সারাদের শেষ পরীক্ষা। সারার মুড অফ গতকাল রাত থেকে। রোশনের মায়ের কথাগুলো তার কানে বেজে চলেছে। এই জন্যে আজ আরও জিদ করে জিন্স আর কামিজ পরে কলেজে এসেছে। যে যা বলবে বলুক, সে তার মতো। বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? বুঝিয়ে তো বলতে পারতো। এভাবে খিটমিট করে কেন বলল? সে চাইছে রোশন তাকে দেখুক সে জিন্স পরেছে, রোশন তাকে কিছু বলুক এ ব্যাপারে, তারপর সে উচিত জবাব দিয়ে ছাড়বে। পরীক্ষা শেষ করে রোশনকে খুঁজছে। রোশন সম্ভবত লাইব্রেরিতে আছে, কিন্তু বের হচ্ছে না কেন? দীপ সারার উকি ঝুঁকি মারা দেখে বলল, কাকে খুঁজছিস তুই? ছোঁয়াকে খুঁজছি, দেখেছিস? দীপ শয়তানি হাসি দিয়ে বলল, তন্ময়ের সাথে প্রাইভেট কথা বলতে গিয়েছে। আসলে চেক দিস তো, ছোঁয়ার ঠোঁট গাল লাল রং ধারণ করেছে কিনা। সারা ভ্রুযুগল উঁচিয়ে বলল, বেয়াদব কেন তুই? এসব কি ছি ছি মার্কা কথা তোর? তন্ময় কি তোদের মতো লুচ্চা? এতক্ষণ ধরে মৃন্ময় তরি চিন্তায় বিভোর ছিল। দীপ খোঁচা মেরে বলল, কিছু বুঝলি? সাহার সরাসরি আমাদের লুচ্চা বলছে। মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল, শোন, আমি গতকাল সারা রাত ক্রাশের সাথে বৃষ্টিতে ভিজেছি। একটুও যৌনতা আসেনি ভেতরে। তাহলে আমি লুচ্চা হলাম কিভাবে? ওই পদবিটা দীপকে দে। দীপ শার্টের হাতে গোটাতে গোটাতে বলল, ওরে আমার শালা, শেষমেশ নিজের সাধু সেজে আমাকে লুচ্চা বলা হচ্ছে। তোর ক্রাশ তোকে ডাকে চাচা বলে, চাচার ভাতিজির প্রতি কি এমন বালের ফিলিংস হবে রে ভাই? যদি তোর গলা জড়িয়ে ধরে বলল বেবি আই এম সো হাই নাও, তাহলে তোর হুজুরগিরি সব বের হয়ে যেত। মৃন্ময় দীপে চুল টেনে ধরে বলল, শোন, ভুলেও কোনোদিন ওর নামে ওসব বলবি না। ও সব ধরনের মেয়ে না। বা যার পছন্দের নায়িকা সানি লিওন, তার বউ এমন, এটা যেন নতুন এক ইতিহাসের রচনা করবে। তাই তো মৃন্ময়, তুই নিজেই বলতি বিয়ে যদি করি সানি লিওনের মতো হট মেয়ে দেখেই করব বিয়ে। এখন পছন্দ পাল্টে গেল কি করে? মৃন্ময় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তওবা তওবা, হে প্রভু, তুমি এদের ইমান দাও। আমি একটি ভদ্র পরিবারের সন্তান। সানি লিওনকে আমি তো তাকে চিনি না। আমার মেসেঞ্জারে যেসব পাঠাস সব আছে, ওগুলো সব তোর নতুন ক্রাশকে দেখাবো। এমন ভাবে বলছিস যেন আমি রেগুলার ক্রাশ খাই। সানি ছাড়া আর কার উপর ক্রাশ খেয়েছি আমি? ওরা তিনজন হাসাহাসি করছে। এ সময় রোশন স্যার ওদের সাইড কেটে খুব ব্যস্ততার সাথে হেঁটে যাচ্ছে। কানে ফোন। সারা বুঝলো না সে এত ব্যস্ততার সাথে কোথাও এই হেঁটে যাচ্ছে। রোশন লাইব্রেরিতে বসে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। একটা আননোন নাম্বারের কলের যন্ত্রণায় সে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার নাকি একটা পার্সেল এসেছে। এদিকে রোশন ইহকালেও কোনো অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দেয়নি। তাহলে তার নামে তার ঠিকানায় পণ্য আসলো কিভাবে? ডেলিভারি দেওয়া ছেলেটা কলেজের ভেতরে চলে এসেছে। রোশন ছেলেটার কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলো, কি আছে এতে? জানি না তো, মনে হয় পোশাক জাতীয় কিছু। রোশন খানিকটা বিচলিত। সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ চিন্তা করলো রিসিভ করা ঠিক হবে কিনা। স্যার, 2000 টাকা হয়েছে আপনার বিলটা দিয়ে আপনি পণ্যটি রিসিভ করুন। রোশন এবার আরও খানিকটা অবাক হলো। সে এতক্ষণ ভেবেছিল কেউ হয়তো তাকে কিছু উপহার পাঠিয়েছে, কিন্তু না, উপহার পাঠালে তো সে পেমেন্ট করেই দিত। এমন সময় রোশনের সাইড দিয়ে তাদের আরেকজন লেকচারার যাচ্ছিলেন। ওনার নাম শিমুল। তিনি রোশন স্যারকে দেখে দাঁড়িয়ে বললেন, কিসের কি অর্ডার দিয়েছিলেন? রোশন স্বভাবসুলভ হেসে জানালো, স্যার নিজেই জেনে না কি আছে। শিমুল স্যার দাঁড়ালেন রোশন স্যারের অর্ডারের জিনিস দেখার জন্য। রোশন স্যার বললেন, কি আছে খুলে দেখো। জানি না। ছেলেটা প্যাকেট একটু ছিদ্র করে বলল। স্যার, লাল রং আপনার প্রিয় নাকি? রোশন আবারও ভ্রুযুগল কুচকালো। ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। তার জীবনে সে লাল রঙের কিছুই ব্যবহার করেনি। সে কি মেয়ে নাকি যে লাল রঙের জিনিস ব্যবহার করবে? বিরক্তিতে রোশন স্যারের মুখখানা থমথম করছে। থমথমে মুখভঙ্গিতে জিজ্ঞাসা করলো, জিনিসটা কি? ছেলেটা মুচকি হেসে বলল, স্যার, আন্ডারওয়্যার আছে।
রোশন স্যারের মাথায় যেন বজ্র ভেঙে পড়ল, চোখ দুটো যেন কপালে উঠে গেল, সে যেন অথর্ব হয়ে গেল। বিরক্তিতে তার চোখ দুটো ছোট হয়ে এলো। তাই বলে কেউ তাকে হেনস্থা করতে আন্ডারওয়্যার পাঠাবে? তা আবার লাল রঙের। রোশন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, বিরক্তিতে লাল হয়ে এসেছে মুখ। ওইদিকে শিমুল স্যার হেসে গড়াগড়ি খাচ্ছে। শিমুল স্যারের হাসিতে রোশন আরো অপমানিত হচ্ছে, অপমানে তার মুখ আরো থমথমে হয়ে আসছে। রোশন গম্ভীর কণ্ঠে বলল, এসব লাগবে না আমার, ফেরত পাঠিয়ে দাও। আরে স্যার, নিন নিন, পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাকেও 2 দিন। এতগুলো যখন অর্ডার করেছেন। রোশন এত বিরক্ত হলো এই মুহূর্তে তার ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই কাজটা করলোটাকে? এত বড় অকাজ করার সাহস কার আছে? লাইব্রেরির পাশে ক্যাফেতে আসতে পারবে একটু? রোশনের নাম্বার থেকে সারার ফোনে মেসেজ এসেছে। সারা মেসেজটা দেখে রিপ্লাই করলো, আজ আমি খাবো না কিছু। 2 দিন পর আমার বিয়ে, দ্রুত বাসায় যেতে হবে। আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যদি দেখে বেগানা পুরুষের সাথে ক্যাফেতে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আমি, তাহলে তো খুব মাইন্ড করবে সে। লোকটা খুব একটা সুবিধার না, মনে শুধু দোষ আর দোষ, সব কিছুতেই শুধু মাইন্ড করে। আমার কপালে যে কি দুঃখে সেটা আপনি বুঝবেন না। না পারি সইতে, না পারি কইতে, এই পোড়া কপালে সুখ নেই আমার। এমন অদ্ভুত উত্তর আসবে রোশন কল্পনাও করতে পারেনি। সে হতভম্ব, বিস্মিত, বিরক্ত আরো কয়েক গুণ বেড়ে গেল। কপালে চামড়া কুচকালো, চোখ মুখে ভয়ঙ্কর বিরক্তি নিয়ে গম্ভীর হয়ে রইল। রোশনের ডান হাতে ফোন রাগে বাম হাত মুষ্টিবদ্ধ করলো। মানে এই মেয়ের মুখে কিচ্ছু আটকায় না। পৃথিবীর সমস্ত আশ্চর্যজনক উদ্ভট বাঁকা কথাবার্তা তার কাছেই পাওয়া যায়। রোশন দাঁতে দাঁত চেপে মেসেজ করলো, জানতাম তুমি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলো, তাই বলে কি মেসেজেও গরু রচনা লিখবে? এতটুকু টাইম বই পড়লেও তো কাজে লাগবে। মেসেজের উত্তরটা পেয়ে সারার গায়ে লাগলো। ভ্রুকুচকে মেসেজটা পড়ে সাথে সাথে উত্তর লিখলো, আমি না হয় গরু রচনা লিখেছি, তা আপনি কি ছাগলের রচনা লিখেছেন? আপনার মেসেজটাও তো কম বড় নয়। রোশন রাগান্বিত হয়ে আবারও রিপ্লাই দিল, ইউ আর জাস্ট অফ। 5 মিনিটের মধ্যে যদি এখানে না আসো, সবার মাঝ থেকে টানতে টানতে এখানে নিয়ে আসবো। সারা বুঝলো না এত জরুরি তলব কেন। মনে মনে ভাবলো, কিছু কি হয়েছে? উনি তো ভাবে ডাকা মানুষ না, মনে হয় সিরিয়াস কিছু। যাই শুনিয়েই আসি। সারা তড়িঘড়ি করে ক্যাফের সামনে গেল। ওখানে যেতেই দেখলো রোশন তুই প্যান্টের পকেটে হাত গুজে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখ ঘামে ভেজা। সারা রোশনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বলুন, কি গুরুত্বপূর্ণ কথা বলতে রেখেছেন? রোশন থমথমে চোখে সারার দিকে তাকালো, থমথমে কণ্ঠে বলল, ভিতরে গিয়ে ডান পাশের প্রাইভেট কর্নারে বসো। প্রাইভেট কর্নার শুনে সারার চোখ মুখ ফ্যাকাশে হয়ে এলো। সে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কেন প্রাইভেট কর্নার কেন? আপনি কি ভেবেছেন আমাকে বিয়ে করেছেন বলে রাস্তাঘাটে চিপা চাপা নিয়ে নাউজুবিল্লাহ মার্কা কাজ কাম করবেন? ভুল ভেবেছেন তাহলে। আর একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আপনি আমার স্যার। আপনাকে আমি জাস্ট স্যার নজরেই দেখি। এই বিয়েও আমি নিজ ইচ্ছায় করিনি। রোশন জানে সারাকে এটা বললে ঠিকই 10টা বলবে, তাই আর কথা না বাড়ি সারার হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, প্রাইভেট কর্নারে নিয়ে যাচ্ছি বিকজ পাবলিক প্লেসে আমি কোনো রিয়েক্ট করতে চাই না। বলেই সারার হাত ধরে টানতে টানতে নিয়ে প্রাইভেট কর্নারে গিয়ে বসলো। দুজনা মুখোমুখি হয়ে বসে আছে। মনে হচ্ছে রোশন এখনই বোম ব্লাস্ট করবে। তার ফোন থেকে সারা কেন এসব অর্ডার দিয়েছে সেসব বলতে যাবে তার আগে সারা পায়ের উপর পা তুলে বসে পড়ল। আপনি এখানে কি বলার জন্য ডেকেছেন আই ডোন্ট নো, বাট আমি যা বলতে এসেছি তা আগে শুনুন, বিকজ লেডিস ফার্স্ট। রোশনের বিরক্তির মাত্রা ক্রমশ বাড়ছে। তার উত্তরের অপেক্ষায় না থেকে সারা বলল, জিন্স পরে আমার কেমন লাগছে? রোশন আর চোখে সারার দিকে তাকালো, থমথমে কণ্ঠে বলল, নাইস। এর পরপরই সারার পরের প্রশ্ন ছুড়ল, বিয়ের পর যদি আমি জিন্স আর গেঞ্জি পরে চলাফেরা করি আপনি কিছু বলতে পারবেন না? প্রয়োজনে আমি শার্ট প্যান্ট পরবো। কোনো সমস্যা আছে আপনার? রোশন ভাবুক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে ন্যাকেট ঘুরতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। এমন কোনো উত্তর আসবে সারা কল্পনাও করতে পারেনি। সে রোশনের দিকে তাকিয়ে দেখলো তার জিন্স গেঞ্জি পরানে রোশনের কোনো মাথা ব্যথা নেই। সে তীব্র প্রতিক্রিয়া জানালো, ফুঁসে উঠে বলল, তার মানে কি? মানুষ আপনার বউয়ের মান ইজ্জত দেখে যাবে আর আপনি কিছুই বলবেন না? আপনি কিছুই যায় আসে না? কেমন ভালোবাসেন আপনি? হ্যাঁ, ভালোবাসা শব্দটা রোশনের নিউরনে ছড়িয়ে পড়ল। হৃদয়ে কিছুটা চমকে উঠল বলা চলে। তবুও রোশন নিজেকে কঠিন রেখে উত্তর দিল, তুমি আমার বই, পরিচয় চেয়ে তোমার নিজস্ব পরিচয়টা আগে, তোমার সম্মান সবার আগে তোমার কাছে। তারপর তুমি রওশন সিদ্দিকের ওয়াইফ মিসেস সারা সিদ্দিক। তুমি বাঁচবে তোমার পরিচয়, আমার পরিচয় নয়। সারা বিড়বিড় করে তাকিয়ে বলল, সারাক্ষণ খালি লেকচার দেয়। শালা লেকচারার বিয়ে করে পড়েছি আরে বিপদে। সারা বিড়বিড় দেখে রোশন বলল, তোমার সব বলা ফিনিশ? সাথে সাথে সারা উত্তর দিল, না, মোটেও না। একজন স্বামী হিসেবে আপনার কি খারাপ লাগা উচিত নয় আপনার ওয়াইফ বেহায়াপনা অশ্লীলতা করে বেড়ালে?
রোশন হাতা গোটাতে গোটাতে জবাব দিল। আমার স্ত্রী যখন বুঝবে তার স্বামীর খারাপ লাগছে, নিশ্চয়ই সে সেসব কাজ থেকে বিরত থাকবে। সারা বজ্রকণ্ঠে উত্তর দিল। আমি জীবনেও আপনাকে বুঝবো না। আমি জানি ছাড়া, তুমি উপর উপর এরকম, ভেতরটা সম্পূর্ণ আলাদা। তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, আমি কি উত্তর দেই? এমন হাজারো পরীক্ষা নিয়েছি আমি জীবনে, আজ নিজের ওয়াইফের কাছে পরীক্ষা দিতে হচ্ছে আমাকে। রওশন সিদ্দিক জানে কিভাবে সব পরীক্ষায় ফার্স্ট হতে হয়। রওশন সিদ্দিক কখনো সেকেন্ড হয়নি। আমি শাসন ছাড়া সব খারাপ অভ্যাস থেকে বের করে নিয়ে আসবো। আমি মুখে কিছু বলবো না, তোমাকে নিষেধ করবো না, তবুও তুমি আমার জন্য সব কিছু বাদ দিতে হবে। রোশন ভাবনা থেকে বের হলো, সারার চোখে চোখ রেখে বলল। থ্যাংক ইউ। তখন থেকে আমার মাথাটা খাচ্ছ। তোমাকে যে কারণে ডেকেছি সেটা বলি। বলুন। রোশন ওর ফোন সারার সামনে ধরে বলল। আমার পার্সোনাল জিনিস হলো আমার ফোন। তুমি ছাড়া আগে পরে আর কেউ স্পর্শ করেনি। তুমি আমার লাইফ পার্টনার, যার থেকে বেড শেয়ার করতে হবে, আলমারি শেয়ার করতে হবে, পুরো জীবন শেয়ার করতে হবে। সামান্য ফোন কোনো ম্যাটার নয়, কিন্তু তুমি আমার ফোন নিয়ে অনেক বাড়াবাড়ি করেছো। সারা খেয়াল করলো রোশনের চোখ দুটো রাগে জ্বলছে, এক্ষুনি ভস্ম করে দিবে সব। সারা রোশনের রাগ দেখে রীতিমতো ভড়কে গেল। সে হালকা তোতলিয়ে বলল। কি কি করেছি আমি? রোশন চোয়াল শক্ত করে বলল। আমার ফোন থেকে আজে বাজে জিনিস অর্ডার করেছো কেন? হোয়াই? আমি একদম এসব পছন্দ করি না। সারা রোশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব অসুস্থ হওয়ার ভান ধরে বলল। মাথাটা একদম ফেটে যাচ্ছে স্যার, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। প্লিজ স্যার, আমার একটা টাফনিন এনে দিন। সারাকে যন্ত্রণা পেতে দেখে রোশন দ্রুত উঠে দাঁড়ালো। সে বাহিরে গেল ওষুধের দোকানে। রোশন ওষুধের দোকানে দাঁড়িয়ে দেখলো তার সামনে দিয়ে রিক্সা নিয়ে সারা চলে যাচ্ছে। রোশন হতবিহ্বলের মতো তাকিয়ে রইল। ছোয়াদের মেরুন রঙের ডুপ্লেক্স বাড়ি। ছোয়ার বাবার ঢাকায় কয়েকটা বিজনেস আছে, ঢাকায়ও কয়েকটা ফ্ল্যাট রয়েছে। এই এত এত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার ছোয়া দাদা দাদি ছোয়ার বাবাকে বিয়ে করাতে চেয়েছিল। তারা চেয়েছিল ছেলে সন্তান, কিন্তু ছোয়ার বাবা মেয়েকে ভীষণ ভালোবাসার জন্য কখনো আর সন্তান চাননি। এক মেয়েই তার সবকিছু। ছোয়ার বাবা মা ঢাকাতেই থাকেন বেশিরভাগ সময়, শুধুমাত্র ছোয়া থেকে গিয়েছে যশোর। তার একমাত্র কারণ সারা, তন্ময়, মৃন্ময় আর দীপ। ছোয়ার নিঃশ্বাস যেন ঠিকভাবে চলে না ওদের ছাড়া। বন্ধুদের সিনেমার টিকিট, রেস্টুরেন্টের বিল সব ছোঁয়াই দিয়ে থাকে। এমন নিখাত বন্ধুত্ব খুব কম মানুষের মাঝেই থাকে। সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তন্ময়কে ছেড়ে ছোঁয়া কোথাও যেতে পারবে না। শুধুমাত্র তন্ময়কে রোজ একবার চোখের দেখার জন্য নিজের বাসার পাশে 3টা টিউশন ঠিক করে দিয়েছে। তন্ময়ও কদিন ধরে বারবার বলছিল ছোঁয়া যেন তার বাসার আশেপাশে তন্ময়কে টিউশনি খুঁজে দেয়। তন্ময় ছোঁয়ার বাসার আশেপাশে ছাড়া টিউশনি করাবে না বলে জানিয়ে দিয়েছে। তন্ময়ের ভীষণ রকমের দুর্বলতা ছোঁয়ার প্রতি, কিন্তু কেন তন্ময় নিজেই তা জানে না। এই দুর্বলতার কারণ কি? তন্ময় প্রায় আক্ষেপ নিয়ে বলে পরের জন্মে জন্ম নিলে সে কোটিপতির ঘরে জন্ম নেবে। ছোঁয়ার বাবার চেয়ে কোটিপতি যেন ছোঁয়ার বাবা খুব সহজে মেনে নেন। রোজ রাতে ছোঁয়াকে নিজের করে পাওয়ার আক্ষেপ পোড়ায় তন্ময়কে। গত মাসে ছোঁয়া 3টা টিউশনি ঠিক করে দিয়েছে তন্ময়কে। 3টা টিউশনি থেকে 9,000 টাকা দেয়, কিন্তু ছোঁয়া আর 6,000 বলে 15,000 দিয়ে বলে টিউশন থেকে দিয়েছে। ভালোবাসা বোধহয় গোপনেও সুন্দর। এই যে ছোঁয়ার ভয়ঙ্কর ভালোবাসার কথা তন্ময় বুঝতেই পারে না। ঘড়ির কাঁটায় বিকাল 4:15। ছোঁয়া নীল রঙের একটা টপস আর স্কার্ট পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঘাড় অব্দি চুলগুলো ছেড়ে রাখা। হঠাৎ খেয়াল করলো তন্ময় তাদের বাসার সামনে কড়া রোদে দাঁড়িয়ে আছে। সে চাতক পাখি নিয়ে অপেক্ষা করছে ছোঁয়াকে এক পলক দেখার জন্যে। নিয়ম করে ছোঁয়াকে দেখবে বলেই তো এত দূর টিউশনি করতে আসা। ছোঁয়ার চোখ তন্ময়ের চোখে পড়তে তন্ময় মৃদু হেসে একটা টেক্সট করলো। তোমার মুখের একটুখানি হাসি আমার সব কষ্টের প্রাপ্তি। ছোঁয়া মেসেজটা দেখে কোনো উত্তর দিল না। মাঝে মাঝে সে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। তন্ময়কে আজ ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। ও কি দিন দিন আরো ফর্সা হচ্ছে? কি দরকার ছিল আজ ব্লু রঙের শার্ট পরা? শার্টের স্লিভ গোটানোর জন্য পশমে আবরণে হাত ফর্সা দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর কেন তন্ময়ের আজ পড়ানোতে খুব একটা মন নেই। তন্ময়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী, সে বিষয়টা খেয়াল করলো। এতদিন পড়াচ্ছে, কখনো তন্ময়কে অমনোযোগী দেখেনি সে। তন্ময় খুব মনোযোগ দিয়ে বই পড়ায়। তন্ময় ছাত্র বলল, স্যার, আমার একজন বান্ধবী আপনার কাছে পড়তে চায়, ওকে একটু পড়াবেন? তন্ময় শান্ত কণ্ঠে বলল, কোনো ছেলে পড়লে জানিও, আমি কোনো মেয়ে পড়াই না। তন্ময় ছাত্র খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কেন স্যার? তন্ময়ের চোখের সামনে ছোঁয়ার মুখটা দৃশ্যমান হলো। এর একমাত্র কারণ ছোঁয়া। ছেলেটা তন্ময়কে চুপ থাকতে দেখে বলল, স্যার, আপনি কি অসুস্থ? তন্ময় মৃদু হেসে বলল, কিছুটা। ছেলেটা পড়ার ফাঁকে ফাঁকে প্রায় সময় তন্ময়ের দিকে তাকিয়ে থাকে, একদম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তন্ময় আজ জিজ্ঞাসা করলো, এভাবে কি দেখো তাকে? ছেলেটা ঠিক যেন তার প্রেমিকার ন্যায় উত্তর দিল। আপনাকে দেখি স্যার। তন্ময় ভ্রুযুগল কুঁচকে জিজ্ঞাসা করলো, আমায় কি দেখো? আপনি অনেক সুন্দর স্যার,
এত সুন্দর মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। আমার খালামণি কি বলেন জানেন? তন্ময় সন্দিহান হয়ে জিজ্ঞাসা করলো। কি? আপনার সাথে যার বিয়ে হবে সে খুব ভাগ্যবতী নারী। তন্ময় এসব কথার জন্য প্রস্তুত ছিল না, সে একটু ধমক দিয়ে বলল। এইসব বলার বয়স হয়নি এখনো তোমার, বই পড়ো। তন্ময় মনে মনে বলল, যার বলার কথা সে কখনো বললো না। পড়াশোনা শেষ করে তন্ময় ছোঁয়াকে কল করলো। তন্ময়ের পকেটে 4টা লাভ ক্যান্ডি। ছোঁয়া তন্ময়ের ফোন পেয়ে নিচে নেমে এলো। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা ধরে দাঁড়িয়ে আছে তন্ময়, কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে তাকে। ছোঁয়া তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, বললাম না তন্ময় নিচে আসতে পারবো না, তাও এতবার ফোন দিচ্ছিস কেন? তন্ময় ক্লান্ত চোখে তাকালো ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দেখলেই ওর বুকের ধুকপুকানি কেন যেন বেড়ে যায় বহুগুণে। খুব অসহায় কণ্ঠে তন্ময় বলল, আমাকে একটু সময় দিবি? ছোঁয়া জানে তন্ময় তাকে কি বলবে। বিগত কয়টা বছর ধরে এমন দেখেই আসছে। ছোঁয়া চায় না তন্ময়ের সাথে জড়াতে, কারণ ছোঁয়ার বাবার আর কোনো সন্তান নেই। বাবা মায়ের একমাত্র ভরসা ছোঁয়া। কোনোভাবেই বাবার মনে সে কষ্ট দিতে পারবে না। ছোঁয়ার কষ্ট হয় তবুও তন্ময়কে ইগনোর করে। আজও ইগনোর করার জন্য বলল, আজ আমার সময় নেই তন্ময়। তন্ময় ক্লান্ত চোখে স্মিত হেসে জবাব দিল, আমার যদি প্রচুর টাকা থাকতো তোর সবটুকু সময় নিজের জন্য কিনে নিতাম, কিন্তু আফসোস আল্লাহ আমাকে হতদরিদ্র করে পাঠিয়েছেন। না আছে টাকা, না আছে ক্ষমতা, কিভাবে তোকে পাবো আমি? এসব ইমোশনাল কথাবার্তা বলে কি প্রুভ করতে চাস? আমি লোভী, অর্থলোভী? তোর অর্থ নেই বলে আমি পছন্দ করি না? তন্ময় আবারও মৃদু হেসে বলল, আমার পাহাড় সমান ভালোবাসার লোভ তোর নেই, আবার রেগে গিয়ে বুঝাচ্ছিস টাকার লোভও নেই। তাহলে কিসের লোভ তোর? একটা কিছু অন্তত লোভ কর। ছোঁয়া একটা চলন্ত রিক্সা দাঁড় করিয়ে বলল, আয় ওঠ। ছোঁয়া আগে উঠলো, তারপর তন্ময় উঠলো। রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন? ছোঁয়া একটু রাগান্বিত কণ্ঠে বলল, যেদিকে মন চায় যান, ভাড়া যা হয় দিব। রিক্সা চলছে। রিক্সার হুডটা তোলা ছিল। তন্ময় রিক্সার হুডি তুলে দিল। ছোঁয়ার মুখের দিকে মায়াবী কণ্ঠে তাকিয়ে বলল, রেগে আছিস কেন? তুই রেগে থাকলে আমার খুব ভয় করে। ছোঁয়া আবারও রাগান্বিত চোখে তাকিয়ে বলল, কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? আমাকে কি ডাইনি লাগে? তন্ময় আবারও ভয়ঙ্কর সুন্দর এক্সপ্রেশন দিয়ে বলল, একদম পরি লাগে, যার দিক থেকে চোখ ফেরানো বড্ড মুশকিল। ছোঁয়ার হৃদয়ের মাঝে কেমন যেন চিনচিন করে ব্যথা করে উঠল। তার পাশে বসে থাকা ভয়ঙ্কর সুন্দর পুরুষটি সব পরিস্থিতিতে কেমন শান্ত থাকে, কখনোই উত্তেজিত হয় না। ছোঁয়ার মন খারাপ হলো। রিক্সা চলতে চলতে শহর ছাড়িয়ে গ্রামের দিকে প্রবেশ করলো। এখন বর্ষার সিজন। রেগুলার বিকালে বর্ষা হচ্ছে। রিক্সাওয়ালা আকাশের দিকে তাকিয়ে বলল, এমন একটা জায়গায় আসলাম, বৃষ্টিতে ভেজা লাগবে। ছোঁয়া হুডি থেকে মুখ বের করে বলল, তাই তো, এখন তো ভীষণ বৃষ্টি হবে, কি করব আমরা? তন্ময়ের ঠোঁটে হাসি, ভুবন ভুলানো হাসি। সে যেন এমন কোনো মুহূর্তেই চাচ্ছিল। সে রিক্সাওয়ালাকে বলল, মামা আপনি রিক্সাটা দাঁড় করান, আমরা নেমে যাচ্ছি, আপনি ভেতরে বসুন। বলেই তন্ময় নেমে দাঁড়ালো। ছোঁয়াও নেমে দাঁড়ালো। আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। ছোঁয়া মাথার উপরে থাকা লাল লাল ফুলে ভরা বিশাল কৃষ্ণচূড়া ফুলের গাছটার দিকে তাকালো। তন্ময় ঝুলে থাকা একটা কৃষ্ণচূড়ার ডাল এক লাফে পারলো। একটা ফুলের ডাল ভেঙে ছোঁয়ার দিকে এগিয়ে দিল। ছোঁয়া ফুলটা তন্ময়ের হাত থেকে নিয়ে বলল, কেন এমন করিস তন্ময়? কেন বুঝিস না আমরা শুধু ফ্রেন্ড? তন্ময় ছোঁয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এত মায়াবী হয়ে জন্ম না নিলেও পারতে, আমাকে এভাবে না ফাঁসালেও তো পারতি। ছোঁয়া অনুনয় করে বলল, এটা পসিবল নয় তন্ময়, আমরা বন্ধুর বাইরে আর কিছুই হতে পারবো না। তন্ময় ব্যথিত হৃদয় নিয়ে বলল, ভালো থেকে ভালো স্বামী স্ত্রী হতে তো দোষ নেই। প্লিজ তন্ময়, তুই আমাকে লোভী বা যা খুশি ভাব, কিন্তু আমি বন্ধুর বাইরে আর কিছুই ভাবতে পারবো না। কেন যেন তন্ময় আজ খুব বেশি ডিপ্রেস। সে একজন ভিক্ষুকের মতো ছোঁয়ার সামনে হাত জোর করে বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ছোঁয়া, আমি তোকে বোঝাতে পারবো না কত ভালোবাসি। প্লিজ ছোঁয়া, আমাকে একটা সুযোগ দে, আমার খুব শখ তোর সাথে জীবন কাটানোর, একটা সুযোগ আমাকে দে। প্রয়োজনে তোর বাবার পা জড়িয়ে ধরে তোকে ভিক্ষা চাইবো। আমি কথা দিচ্ছি আমার জীবন দিয়ে হলেও তোকে ভালো রাখবো। তুই আমার না হলে তোকে না পাওয়ার শূন্যতা আমাকে শেষ করে দিবে। ছোঁয়া তন্ময়ের হাতের উপর হাত রাখলো। সাথে সাথে ছোঁয়ার হাত পুড়ে উঠলো। তন্ময়কে ধরে বলল, এত জ্বর নিয়ে তুই বৃষ্টিতে ভিজছিস, মরণে ডাকছে নাকি তোকে? তন্ময় স্মিত হেসে জবাব দিল, হয় তুই নয় মৃত্যু। ছোঁয়া রিক্সাওয়ালাকে ডেকে তন্ময়কে নিয়ে রিক্সায় উঠলো। আগামীকাল সারার গায়ে হলুদ। রোশানদের বাড়ি থেকে গায়ে হলুদের আর বিয়ের সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছে। রোশান সারার নাম্বারে মেসেজ করে বলল, লিস্টের সাথে সব ঠিকঠাক আছে? না থাকলে পরে জানাবো। সারার মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপলো। সে রোশানকে মেসেজ দিল, বলল, আগামীকাল আমার গায়ে হলুদ, পরশু বিয়ে, আপনার দাওয়াত।
তবে রাইস কুকার বা প্রেসার কুকার বা গ্লাস সেট নিয়ে আসবেন না। অনলাইনে ড্রিম ফ্যাশনে সুন্দর সুন্দর 3 পিস আছে। গিফট যদি আনতেই চান তাহলে ওখান থেকে কিছু 3 পিস আনবেন। সারার এমন মেসেজ দেখে রোশনের ভ্রু যুগল কুঁচকে এলো। এই মেয়ে তো তাকে নাজেহাল করে ছাড়বে। সারার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনও তার কলেজের বা ফ্রেন্ড সার্কেলের কেউ জানে না বিয়েটা কার সাথে হয়েছে। বিয়েটা স্বাভাবিকভাবে না হওয়ার জন্য সারা কাউকে খুশি খুশি মনে জানাতে পারেনি তার বরের কথা। আগামীকাল শুক্রবার সারার বিয়ের অনুষ্ঠান, তাই আজ হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে অন্য কাউকে বিয়ে করা এক প্রকার বিষপানের মতো যন্ত্রণা। যতই আরিয়ানের উপর সারার রাগ হোক, ঘৃণা হোক, তবুও তার ভালোবাসা তো মিথ্যা ছিল না। আজ মেহেদি দিয়ে 2 হাত আরিয়ানের নামটায় লেখার কথা ছিল, কিন্তু সম্পর্ক স্বপ্ন সব একটা নিমিষে ভেঙে গেল। এই পৃথিবীতে কেউ কারো হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করতে পারে না, কেবল সেই জানে কি নারকীয় যন্ত্রণা যার হৃদয় ভেঙেছে। মানুষ শুধু বাহিরের মিথ্যে হাসি দেখে মানুষকে বিচার করে। কেউ কি ভেতরে দাও দাও আগুনটুকু দেখতে পায়? কেউ দেখেই বা কি করবে? মানুষ কেবল সান্ত্বনা দিতে পারবে, কেউ কি শান্তি দিতে পারবে? তাই তো চঞ্চলা সারা কাউকে বুঝতে দেয় না তার ভিতরে কি চলছে, কাউকে বলতেও পারে না। কার কাছে বলবে? আরিয়ান ঠকানোর পর বন্ধুরা তার নামমাত্র শুনতে পারে না। বাসায় মা বাবাকে কোনো কষ্ট দিবে না বলেই হাসি খুশি থাকে। বাংলা সিনেমার মতো সদ্য বিয়ে হওয়া স্বামীর কাছেও বলতে পারেনি সে অন্য কাউকে ভালোবাসে, তাই তো রাগে খুবই অদ্ভুত অদ্ভুত সব কাজকর্ম করে। নিজের রাগ মেটানোর আর কোনো উপায় তার কাছে নেই। হুট করে এভাবে বিয়ে হওয়াটা সে মেনেই নিতে পারছে না। সদ্য মন ভেঙেছে, একটু সময়ের প্রয়োজন ছিল ক্ষোভ ভোলার জন্যে। কেউ তাকে বোঝেনি, না কেউ বুঝবে। সন্ধ্যা 7টা বাজে। ছোঁয়ার গাড়িতে অপেক্ষা করছে ছোঁয়া, তন্ময় আর দীপ। ওরা মেন রোডের উপর মিন্ময়ের জন্য অপেক্ষা করছে। আলাপ সূত্রে মিন্ময়ের বোন পিহুকেও সবাই চিনে, এই জন্যে সারা বারবার করে বলে দিয়েছে পিহু অবশ্যই যেন আসে। সে না আসলে তার আপনজনদের মাঝে একজন আর কমতি থেকে যাবে। মৃন্ময় রেডি হয়েছে সেই কখন। ছেলে মানুষ জাস্ট একটা জিন্স আর একটা টি শার্ট পরে শেষ, কিন্তু পিহুর হলুদ শাড়ি পরে সাজগোজ করতে দেরি হচ্ছে। গাড়িতে ওরা সবাই অধৈর্য হয়ে পড়েছে। গাড়িতে এসি থাকলেও দম বন্ধ লাগছে। দীপের বিরক্ত কণ্ঠে তন্ময়কে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।